আমরা দেখি আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করি আমি তোমাদের একটা টিপস দিয়ে নিয়ে আগে ধরো আমরা যখন চেঞ্জিং সেন্টেন্সের কাজ করি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ঠিক এইখানে যে কাজটা যে পারি আমরা ভালো করে সেই কাজটা হচ্ছে আসলে ট্যাগ কোয়েশ্চেন। কীভাবে তোমরা বুঝবা সহজেই, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হাবোধক হয় তাহলে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নাবোধক হয়। ঠিক তদ্রূপ একই রকম তোমার ট্যাগ কোয়েশ্চেনের সময় যখন আমার কোয়েশ্চেনটা থাকে ট্যাগ কোয়েশ্চেনের আমার প্রশ্নটা যদি হাবোধক হয় আমার ট্যাগ কোয়েশ্চেনের অ্যান্সারটা নাবোধক হয়। আর যদি অ্যান্সারটা হাবোধক হয় তাহলে অ্যান্সারটা হাবোধক হলে তোমার প্রশ্নটা যদি হাবোধক হয় তাহলে অ্যান্সারটা কী হবে? নাবোধক। আর প্রশ্নটা যদি নাবোধক হয় তাহলে অ্যান্সারটা হবে হাবোধক। ঠিক এরকমই অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করি একই সিস্টেমে একটু উদাহরণ দিলে বুঝবা। ধরো আই ইট রাইস একটা সেন্টেন্স, এটাকে তোমাকে বলা হলো যে ইন্টারোগেটিভ করো, তাহলে তুমি এটাকে কি করবা? তাহলে এটা করবা দেখো তোমাকে বলতে লিখতে হবে কি সেন্টেন্সটা বেস ফ্রম ভার্বটা বেস ফ্রম সেজন্য ডো দিছি, তার মানে সেন্টেন্সটা হাবোধক, তাহলে এখানে আমাকে দিতে হবে ডোন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে রাইস। ঠিক এরকম হবে। দেখো একটা কোয়েশ্চেন চিহ্ন দিচ্ছি। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি হাবোধক ইন্টারোগেটিভ করেছি, এখানে দেখো নাবোধক নেগেটিভ ইন্টারোগেটিভ হয়েছে, যে সেন্টেন্সটা হাবোধক ছিল। তাহলে নতুন করে আমি যে জিনিসটা সাজিয়েছি ঠিক সেই জিনিসটা এবং এই প্রশ্নটা মার্কসটা এই দুইটা মিলে এটাকে তুমি আলাদা করে ফেলো, তাহলে দেখো এটা ট্যাগ কোয়েশ্চেন হয়ে গেছে। বাস দেখছো যে জিনিসটা আমি নতুন করে সাজিয়েছি আমার মতো করে সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে পারলে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা সহজে করতে পারি। আমি তোমাদের দেখবো ঠিক এখানে কয়টা কাজ হয়েছে। দেখো এই সেন্টেন্সটাকে আমি ট্যাগ কোয়েশ্চেন করেছি, ঠিক এই সেন্টেন্সটাকে ট্যাগ কোয়েশ্চেন করার পরে এখানে কী হয়েছে? এখানে তোমার ডোন্ট আই হয়েছে। কীভাবে ডোন্ট হলো আই হলো এটা আমরা একটু দেখবো কীভাবে এখানে। আচ্ছা দেখো এখানে তোমার আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করি ট্যাগ কোয়েশ্চেনের কাজ হচ্ছে চারটা। কাজ হলো চারটি কাজ আমরা সিরিয়াল মেনটেন করে শিখে নিব। প্রথম কাজটা হচ্ছে অক্সিলিয়ারি ওয়ার্ড। এটা কিভাবে যাবে দেখো অক্সিলিয়ারি ওয়ার্ড, ধরো কোয়েশ্চেনে থাকলে যাবে, কোয়েশ্চেনে থাকলে যাবে, যদি না থাকে যাবে না। না থাকলে কি যাবে? সেন্টেন্সে ভার্ব যদি বেস ফ্রম বা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডো যাবে। নিচে মনে হয় দেখা যাচ্ছে না, আমি একটু উপরে লিখে দিচ্ছি। সেন্টেন্সের মধ্যে যদি ভার্বটা বেস ফর্ম থাকে মানে গো, কাম, ওয়াক, তাহলে আমার অক্সিলারির বদলে কী যাবে? ডো যাবে। সেন্টেন্সের মধ্যে তোমার ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে তোমার অক্সিলারির বদলে কী যাবে? ডিড যাবে। ঠিক আছে। ভার্ব প্লাস এস থাকে তাহলে ডাস যাবে।
বাস এটা হলো আমাদের তিনটা, মানে অক্সিলারি ছাড়া এগুলি যাবে। যদি অক্সিলারি সেন্টেন্সে থাকে তাহলে তো তাকেই নিব, আর না থাকলে আমরা কি নিব, ভার্ব যদি বেস ফর্ম হয় ডো যাবে, ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড যাবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে ডাস যাবে। এটা হলো 1 নাম্বার কাজ। তাহলে ধরো আমরা 2 নাম্বার কাজটা করব। 2 নাম্বার কাজটার নাম হলো নো অবলিক নট। এটাকে আবার আমরা ট্যাগ কোয়েশ্চনে ঠিক এই সিস্টেমে নেই, অ্যান অ্যাপোস্ট্রফি সংক্ষিপ্ত আকারে নটটা নিতে হয়। আচ্ছা, এখন আমি দেখব সেন্টেন্সটা যদি হাবুদক হয় তাহলে এটা যাবে, সেন্টেন্সটা না বুদক হলে সেটা যাবে না। তাহলে লিখে নেই, সেন্টেন্স যদি বা বাক্য যদি হাবুদক হয় তাহলেই অ্যান অ্যাপোস্ট্রফিটি যাবে। সেন্টেন্স যদি হয় তাহলে যাবে না, ঠিক আছে? তাহলে এটা বাদ, এটা যাবে না, ঠিক আছে? এখন আমরা কি করে বুঝবো সেন্টেন্সটার মধ্যে আগে থেকে নেগেটিভ কোনো কথা আছে কি না, সেন্টেন্সটা হাবুদক বা নাবুদক, সেটা আমরা কিভাবে বুঝবো? আমি তোমাদের কতগুলি ওয়ার্ড লিখে দিচ্ছি, ওয়ার্ডগুলি সেন্টেন্সের মধ্যে থাকলে তোমরা ধরে নেবে সেন্টেন্সটা নাবুদক, তার মানে নট অ্যান অ্যাপোস্ট্রফিটা যাবে না। আর যদি সেন্টেন্স ওই ওয়ার্ডগুলি না থাকে তাইলে তুমি অ্যান অ্যাপোস্ট্রফিটা নেবা। সেটা আমি লিখে দিচ্ছি কতগুলি নেগেটিভ ওয়ার্ড। ওয়ার্ডগুলি হলো নো, নট, নান, নেভার, yet, bit, seldom, hardly, scarcely, no sooner, nothing, few, little। এই ওয়ার্ডগুলি হলো তোমার নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? এই ওয়ার্ডগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমার ওই সেন্টেন্সে এই যে এটা যে ছিল অ্যান অ্যাপোস্ট্রফিটা যাবে না, যদি এগুলি না থাকে তাহলেই সেটা যাবে। তাহলে আমরা এখন দেখে নিলাম একটা, এখন আমরা 2টা কাজ একটা উদাহরণ দিয়ে করব। দেখি আমরা 2টা কাজ, আগে 1 নাম্বার কাজ সেটা হচ্ছে কি 2 নাম্বার কাজ। তাহলে আমরা দেখি, ধরো I have a pen। তাহলে দেখো প্রথম কাজটা কি ছিল, অক্সিলারি থাকলে যাবে, নিলাম। দ্বিতীয় কাজটা কি ছিল, নো বা নট, মানে এগুলির কোনো ওয়ার্ড, এই ওয়ার্ডগুলির মধ্যে যদি একটা ওয়ার্ডও তুমি পেয়ে যাও তাহলে নো বা নটটা যাবে না। তাহলে এই ওয়ার্ডগুলির মধ্যে একটাও তুমি পাওনি তাহলে তোমার এটা যাবে। তৃতীয় কাজটা আমরা এখনো যাইনি, সেটা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। প্রোনাউন যদি থাকে তাহলে নট হিসেবে দিয়ে দিলাম। 4 নম্বর কাজটা হচ্ছে প্রশ্ন চিহ্নটা। আচ্ছা ঠিক আছে, আমরা 2টা কাজ দেখলাম কিভাবে হলো। এখন আমরা 3 নম্বর কাজটা করব। 3 নম্বর কাজটা এটা হচ্ছে বড়, একটু ব্যাপক, একটু বিস্তৃত। দেখো এটা হচ্ছে সাবজেক্ট আকারে নাউন এর প্রোনাউন বসাতে হয়। তার মানে সাবজেক্ট আকারে যে নাউনটা থাকবে ওই নাউনটাকে আমরা প্রোনাউন করে নিব। যদি কিন্তু ধরো যদি সাবজেক্ট আগে থেকেই প্রোনাউন থাকে
তাহলে নট চেঞ্জ, কোনো কাজ হবে না। সাবজেক্টটা যদি আগে থেকেই প্রনাউন থাকে আই, উই, দে, হি, সি, তাহলে কোনো পরিবর্তন করার দরকার নেই, কারণ আমার এখানে বসাইতেই হবে সাবজেক্ট, নাউনটা চেঞ্জ করে সাবজেক্টটা বসাইতে হবে। এখন আমরা দেখব কতগুলি নাউনের সাবজেক্ট আসলে নাউনের কি প্রনাউন হয়। আমরা সব সময় কি বসাবো খেয়াল করে আবার দেখো, 3 নাম্বার কাজ, সাবজেক্ট আকারে নাউনের প্রনাউন সবসময় আমাকে বসাইতে হবে যদি সাবজেক্টটা নাউন থাকে তাহলেই। আর যদি সাবজেক্টটা আগে থেকেই প্রনাউন হয়ে থাকে তাহলে কি আমরা নট চেঞ্জ, কোনো পরিবর্তন করব না। তাহলে এখন আমরা দেখব কোন সাবজেক্ট, কতগুলি সাবজেক্টের নাউনের সাবজেক্ট আকারে যে নাউনটা বসবে তার প্রনাউন কী কী হতে পারে। তাহলে তোমরা দেখো, আমি প্রথমেই যেটা দিচ্ছি আমি তোমাদের লিখে দিচ্ছি, সেখানে হচ্ছে ম্যান ফর সিঙ্গুলার pronoun will be, man for singular pronoun will be he, ঠিক আছে। মানে পুরুষের ক্ষেত্রে যদি সিঙ্গুলার একটা প্রনাউন বোঝায় তাহলে সেটা হচ্ছে তার নামের ক্ষেত্রে প্রনাউন হবে কি হি। ঠিক এখানে আমি যদি ফিমেল কথাটা অ্যাড করে দেই, ফিমেল কথাটা অ্যাড করে দিই তাহলে কি হচ্ছে দেখো, এখানে তোমরা মেল দিতে পারো বা ম্যান দিতে পারো, মেলও দিতে পারো, ঠিক আছে, মেল ফর। তাহলে এখানে আমরা কি দিব, ফিমেল ফর সিঙ্গুলার প্রনাউন উইল বি শি হবে, ঠিক আছে। এখন দুটার ক্ষেত্রে যদি তোমার কি হয়, সিঙ্গুলার না হয়ে প্লোরাল হয় তাহলে কি হবে, প্রনাউন উইল বি দে, ঠিক আছে। আমরা পাইলাম কি মেল, মেল ফর সিঙ্গুলার প্রনাউন উইল বি হি, মানে পুরুষের ক্ষেত্রে একজন বোঝালে তাহলে হবে হি। ফিমেল মানে মহিলাদের ক্ষেত্রে একজন বোঝালে প্রনাউন হবে শি, মেল আর ফিমেল। দুইটার ক্ষেত্রে যদি আমরা এই প্লোরাল পেয়ে থাকি তাহলে হবে কি দে। এখন আমরা চলে যাচ্ছি মানুষ ছাড়া বস্তু। যদি আমি বস্তুতে চলে যাই সেটা হচ্ছে ধরো মানে থিঙ্ক, থিংস ফর singular pronoun will be it। আমি তোমাদের এখানে লেখাগুলি মনে হচ্ছে দেখা যাচ্ছে না, আমি তোমাদের উপরে লিখে দিচ্ছি। থিংস ফর singular pronoun will be it। ঠিক এটা যদি তোমার থিংস ফর প্লোরাল হয় কি হবে বলো তো, তোমরা দে হবে, প্লোরাল হলেই হবে সেটা দে। আচ্ছা, এগুলো আমি মুছে দিলাম। এখন আমি তোমাদের সিরিয়ালভাবে কতগুলি ওয়ার্ড লিখে দিচ্ছি। দেখো এখানে যদি তোমার বেবি বা চাইল্ড হয় তাহলে তোমার বেবি বা চাইল্ডের প্রনাউন হবে ইট। যদিও মানুষ বোঝাচ্ছে, শিশু বোঝাচ্ছে, তাহলে এটা আসলে শিশুদেরকে ইতরবাচক প্রাণীর সাথে তুলনা করা হয়, শিশুদের প্রাণীর সাথে তুলনা হয়। শিশুর আসলে ছেলে নামে সেটা বোঝা যাচ্ছে না, এর জন্য তার সাবালক না হওয়া পর্যন্ত তার প্রনাউন থাকবে কি ইট। তাহলে তোমার এভরি আছে, তারপরে কি বডি আছে, তাদের জন্য হবে দে। থিঙ্কের জন্য হবে ইট, থিঙ্ক নিজেই চেহারাগত থাকবে। তোমার আরও এখানে লিখতে পারো, ধরো নিচে লেখাগুলি দেখা যাচ্ছে না মনে হয় তোমাদের। বাংলাদেশের প্রনাউন হবে ইট, অর্থাৎ এটা নিজের কান্ট্রি, নিজের দেশ হলে ইট হবে। আর অ্যানাদার কান্ট্রি দিতে পারো এখানে
অ্যানাদার কান্ট্রি হবে ইট। নিজের দেশ হলে কি হবে তোমার ইট হবে না, নিজের দেশ হলে কি হবে বাংলাদেশ যদি দিই আমরা সি হবে, মিস্টেক হয়ে গেল। তাহলে অ্যানাদার কান্ট্রি হলে ইট হবে, মানে নিজের দেশ ছাড়া অন্য কোনো যে কোনো দেশ একটি হলে ইট, আর প্লোরাল হলে হতে তোমার দে হবে, ঠিক আছে। আর যদি নিজের দেশ বোঝায় তাহলে তো সবসময় সি হবে। তাহলে তোমার এখানে আর দিতে পারো এভরি, আমরা এখানে দিতে পারি ধরো কোনো সেন্টেন্স ডোন্ট দ্বারা শুরু হলো, কোনো সেন্টেন্স ডোন্ট দ্বারা শুরু হলে তুমি এটার ট্যাগ কোয়েশ্চেনের উত্তর মুখস্থ, কোনো কাজ টাজ না, সেটার উত্তর হবে উইল ইউ, ঠিক আছে। তারপর এখানে ধরো মানে এটা বোঝা গেল সেন্টেন্সটা ইম্পারেটিভ, এটা আমরা আরো সুন্দর করে লিখতে পারি। আমরা একটু সুন্দর করে লিখতে পারি, ধরো নোট করে লিখতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোয়েশ্চনের অ্যান্সার উইল ইউ অথবা ওন্ট ইউ, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চনের অ্যান্সার হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। এছাড়া দেখো যদি কোনো সেন্টেন্স তোমার এক্সক্লেমেটরি হয়, যদি কোনো সেন্টেন্স তোমার এক্সক্লেমেটরি হয় তাহলে তোমরা কি করবা, লিখে নিতে পারো এক্সক্লেমেটরি হয় তাহলে তার ট্যাগ কোয়েশ্চন হবে দুইটা, সেটা তোমরা নোট করে লিখে নিতে পারো। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চন যদি ব্যক্তি বোঝানো হয় তার অ্যান্সার হবে আরএন্ট ইউ। যদি বস্তু বোঝানো হয় তার অ্যান্সার হবে ইজন্ট ইট। তোমরা এগুলি মনে রাখতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চন হচ্ছে যদি সেন্টেন্সটার মধ্যে ব্যক্তি বোঝানো হয় তাহলে হবে আরএন্ট ইউ, যদি সেন্টেন্সটা বস্তু বোঝানো হয় তাহলে হবে ইজন্ট ইট। আমরা এখানে একটা উত্তর অ্যান্সার প্র্যাকটিস, এটা একটা এখানে উদাহরণ দিয়ে প্র্যাকটিসটা করতে পারি। দেখো আমি বললাম হোয়াট এ পিটি, কি পরিতাপের বিষয়, তাহলে সেন্টেন্সটা এক্সক্লেমেটরি এবং একটা কষ্টের কথা বলতেছে, তাহলে এখানে হচ্ছে ইজন্ট ইট। এখন আমি বলতে পারি হোয়াট এ হিরো, হোয়াট এ হিরো, তাহলে এটা হবে ইউ আর, এরকম দিতে পারি হোয়াট এ হিরো ইউ আর, তাহলে এটা হতে পারে তোমার আর ব্যক্তি বোঝাচ্ছে হিরো আরএন্ট ইউ, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, তোমাদের আর ক্লাসটা আমি আজকে দিচ্ছি না, আগামী আরেকটি ক্লাস, মাত্র একটা ক্লাসে আমি তোমাদের ট্যাগ কোয়েশ্চনটা শেষ করতে চেষ্টা করব। মাত্র আজকে একটা দিলাম, হয়তো বা 5 থেকে 10 মিনিট হয়েছে ক্লাসটা, আর মাত্র একটা ক্লাস, দুইটা ক্লাসে তোমরা ট্যাগ কোয়েশ্চন এসএসসিতে যারা পড়তেছো বা নবম শ্রেণীতে যারা পড়তেছো তোমরা দুইটা ক্লাসে ট্যাগ কোয়েশ্চনটা কমপ্লিট করতে পারবা আমার মনে হচ্ছে। তারপর দুইটা ক্লাস করার পর আমি তোমাদের বা মানে খুব সুন্দর সুন্দর বাংলা অর্থ সহকারে বা বাংলা অর্থ ছাড়া যেভাবে হোক আমি তোমাদের একটা প্র্যাকটিস শিট এখানে দিয়ে দিব। তোমরা ওই আমার কমেন্টস বক্সে বা একটা পোস্টে আমি দিয়ে দিব, তোমরা প্র্যাকটিস শিটটা সুন্দর করে প্র্যাকটিস করবা, পরে আমাকে অ্যান্সার দিবে, আমি তোমাদের সমাধান দিয়ে দিব। তোমরা যদি সমাধান নাও করে থাকো আমি তারপরেও সমাধানটা তোমাদের দিয়ে দিব। তোমরা